বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা গণিত উচ্চতর গণিতের প্রথম পত্রের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় দশম লেকচার দিব আজকে। এর আগে আমরা 9টা লেকচার দিয়েছি। তোমরা যারা ধারাবাহিক সবগুলো ক্লাস করেছ, আশা করি সামনের ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। অনেকে আছে কাজ করে কাজ এখনও পাঠাও নেই, তোমরা প্রত্যেকেই কাজ করে কাজগুলো পাঠাবে, তাহলে আমি মূল্যায়ন করে তোমাদের কাজগুলো তোমাদের নিকট পাঠাতে পারি। কার কী ভুল হলো এটা জুম ক্লাসে আলোচনা করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের কাজ শুরু করি। আমি আজকে নতুন একটা সূত্র নিয়ে কাজ করব। একটা সূত্রের উপরে কিছু রেফারেন্স সূত্র যা আমরা আগেও বলেছি সেই সূত্রগুলো আসবে। আজকে নতুন সূত্র বলতে একটা সূত্র নিয়ে আমরা কাজ করব। তাই আমরা এই সূত্রটা আমি আগে ক্লাসগুলোতে বলিনি, তবে এই সূত্রের সাথে যে সূত্রগুলো সংশ্লিষ্ট, অর্থাৎ আজকের সূত্রের সাথে অন্যান্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সবগুলো সূত্র আমরা পূর্বের ক্লাসে বলেছি। তোমাদের সুবিধার জন্য আমি ওই সূত্রগুলো আজকে আলোচনার মধ্যে নিয়ে আসব। আজকে আমরা প্রথম যে সূত্রটা ব্যবহার করব, আমি এখানে ডান পাশে একটু সংক্ষিপ্তভাবে লিখেছি, আমরা একটু সূত্রটা দেখে নিই। দুইটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। দুইটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল টু 0। আমাদের দুইটি রেখা সেট অনেকভাবে করতে পারে। আমি দুইটি রেখা যে কোনোভাবে সেট করতে পারে। এই দুই রেখা দিয়ে দিবে প্রশ্নে। দুইটি সরলরেখা যে বিন্দুতে সেট করবে ওই ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে হবে। এখানে মনে রাখা দরকার, আমি এখানে দুইটি রেখা লিখছি। রেখা বলতে সরলরেখা ও বক্ররেখা উভয় হতে পারে। এই সূত্রটা জ্যামিতির সাধারণ সূত্র হিসাবে পরিচিত। আমরা যখন পরবর্তীতে বৃত্ত পড়াবো অথবা জ্যামিতির কণিক পড়াবো, সেই ক্ষেত্রেও এই একই সূত্র ব্যবহার করব। দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হবে প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। কে এর মান বের করার জন্য প্রশ্নে বিভিন্ন ধরনের শর্ত থাকবে, আমরা সেইভাবে কাজ করি। যেহেতু আমরা এখন সরলরেখা করতেছি, তাই এখানে সূত্রটা মূলত সরলরেখার উপরে আমরা ব্যবহার করব। দুইটি প্রশ্নের মধ্যে থাকবে দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা প্রথম সরলরেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। কে এর মান আমরা বের করব। এখানে বলে রাখা দরকার, আমি চেষ্টা করব এই সূত্র দিয়ে সকল অঙ্ক করতে। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ বা তোমরা অনেকেই চাইলে বিকল্প আরেকটা প্রক্রিয়া অঙ্কগুলো করতে পারো। তা আমার সুবিধার জন্য, আমার আলোচনার সুবিধার জন্য এবং ছাত্রদের মনে রাখার সুবিধার জন্য আমি একটা সূত্রই ব্যবহার করব। দুই সরলরেখা যে প্রশ্নে দেওয়া থাকবে তাদের ছেদবিন্দুগামী বা সমবিন্দুগামী রেখা সকল অঙ্ক আমি এই সূত্র ইউজ করব। এই জন্য তোমরাও চেষ্টা করবে এই সূত্র দিয়ে করার। আর বিকল্প যে পদ্ধতিটা দুই রেখা সমাধান করে ছেদবিন্দু বের করে সেটা করা যায়, সেটা তোমরা চাইলেও করতে পারতো। আমি ওই পদ্ধতিতে যাব না। ঠিক আছে, আমি আমার কাজ শুরু করলাম। আজকে আমি মূলত পুরো ক্লাসে একটা অঙ্কের উপর আলোচনা করব। একটা অঙ্কের ভিতরে, অর্থাৎ প্রথম সূত্রের ভিতরে আমি ভ্যারাইটিস বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করব। এই একটা অঙ্কের মধ্যে আমার সব কাজ হবে। আর আমি যে তোমাদের পিডিএফ কপি দিব, পিডিএফ কপির সাথে আমার ভিডিও কপির একটু আজকে অমিল হবে। আমার সময় বাঁচানোর জন্য আমি একটা অঙ্কের উপরই বিভিন্ন আইটেম আলোচনা করব, এতে আমার সময় বাঁচবে। আর পিডিএফ কপিতে আমি কি করলাম, বইতে যে অঙ্কগুলো যেভাবে আছে, আমি যেইভাবে আজকে ক্লাসটা নিব বইয়ের অঙ্কগুলি আমি দিয়েছি পৃথকভাবে। অর্থাৎ আমি আজকে যদি এখন 6-7টা অঙ্ক আলোচনা করি, 6-7টা অঙ্ক পিডিএফ কপিতে আমি কমপ্লিট করে দিয়েছি। তাই পিডিএফ কপি থেকে তোমরা নোট করবে আর ভিডিওটা দেখে মূলত তোমরা আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের কাজ, আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্ক দিয়ে আমি আজকে পুরো ক্লাসটা শেষ করব। এখানে আছে দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। যাহা আমি এখানে লিখব কি বিন্দুগামী। আমি দুই রেখা ছেদবিন্দুগামী রেখা, যত প্রশ্ন আসবে আমি উপরে এই লেখাটা প্রথমে লিখে ফেলবো। ধরি প্রথম রেখা 7x প্লাস 13y মাইনাস 87 ইকুয়াল টু 0 এবং 5x মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0 এত এবং এত রেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। আজকে আমি ডান পাশে যে সূত্রটা লিখেছি এই প্রথম সূত্রটা ব্যবহার করব। প্রথম রেখা ছেদবিন্দু কিন্তু বের করব না, আগেই বলে নিলাম।
কোনো অঙ্কেই স্যাদিবিন্দু বের করব না, আমরা সকল অঙ্কে এভাবে বের করব। প্রথম রেখা লিখব, প্রশ্নে যে রেখাটা থাকবে, তারপর প্লাস কে দিয়ে দ্বিতীয় রেখাটা লিখব ইকুয়াল টু 0। কে একটি ধ্রুবক, কে এই ধ্রুবকের মান বের করার জন্য আমার প্রশ্নে আমরা একটা শর্ত পাবো, ওই শর্ত দিয়ে আমরা ধ্রুবকের মানটা বের করব। এবার এই অঙ্কটাতে আমি একটা কাজ করতে পারি, আমি একটু সাজাই রাখতে পারি, অথবা এখানে একটা নাম্বার করে রাখলাম 1, আর সাজানোর জন্য আমি লিখলাম 7, আর এখানে এক্সের সহগ হলো 5k ইন্টু এক্স একসাথে করলাম। এখানে হলো 13, ওয়াই সহগ হলো 13, আর এখানে ওয়াই সহগ হলো 8k, গুণ করার পর আসবে সহগটা 8k, ওয়াইটা কমন নিলাম, আর ধ্রুবকগুলো হবে -87 প্লাস 7k। তোমরা যদি মনে করো যে না আমি এই লাইনটা আরেক লাইন করে এরপরে আসবো, আমি আদর্শ আকারে নিয়ে গেলাম, সরল লেখার আদর্শ ফরমে নিয়ে গেলাম, তা আমি আমার প্রয়োজনে আমি এটা কয়েকটা নাম্বার দিতে পারি। প্রথমটা এক নাম্বার দিলাম, পরেরটা দিলাম। আমি এখানে প্রশ্নটা কিন্তু কমপ্লিট করিনি। তাহলে আজকের আলোচনার একটা কমন অংশ, আজকে যতগুলো অঙ্ক আমি আলোচনা করব, প্রত্যেকটা অঙ্কের প্রথম প্রশ্ন লেখা থাকবে 2টি সরলরেখা স্যাদিবিন্দুগামী সরলরেখার সমীকরণ। প্রথম সরলরেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা। পরে আমি একটু সাজাই নিব, সাজানোর পর কে এর মান বের করার জন্য আমি আজকে ধারাবাহিক অনেকগুলো আইটেম আলোচনা করব। প্রথম আমি এখানে 1 দিয়েছি। যদি বলে প্রশ্নে যা মূল বিন্দুগামী, আমি আমার পিডিএফ কপিতে প্রথম অঙ্কটা মূল বিন্দুগামী দিয়েছি, যা মূল বিন্দুগামী। তাহলে আমি লিখব 1 নং অথবা 2 নং, তুমি যেটাই লেখো, আমি লিখব 2 নং রেখাটি মূল বিন্দুগামী বলে আমি কি করতে পারি, মূল বিন্দু দিয়ে রেখাটা সিদ্ধ করতে পারি। অর্থাৎ 7 প্লাস 5k, এই এক্সের জায়গায় 0, 13 মাইনাস 8k, ওয়াই জায়গায় 0, 87 প্লাস 7k ইকুয়াল টু 0। এখানে এটা না লিখলেও চলতো, আমি সরাসরি এখান থেকে লিখতে পারতাম -87 প্লাস 7k ইকুয়াল টু 0। এখান থেকে সরল করলে আমি একটা কে এর মান পাবো 87 ডিভাইডেড বাই 7। এই কে এর মানটা আমি 1 নং অথবা 2 নং যেখানে বসাই, আমি কে এর মানটা বসাইলে আমি আমার কাঙ্ক্ষিত সরলরেখাটা পেয়ে যাব। তাহলে আমি এখন যে অঙ্কটা করলাম, এটা মূল বিন্দুগামী শর্ত দেওয়া ছিল। আমি যে এখানে ডান পাশে একটা শর্ত লিখছিলাম, এই যে সি ax প্লাস বিওয়াই প্লাস সি যদি 0 হয় রেখাটি মূল বিন্দুগামী, সেই কাজটাও আমি করতে পারতাম। অর্থাৎ ধ্রুবক ইকুয়াল টু 0 ধরেও আমি করতে পারতাম। যদি প্রশ্ন এমন কথা বলে মূল বিন্দুগামী না বলে যদি বলে যা ধরো 3-1 বিন্দুগামী, আমি আরেকটা অঙ্ক নিলাম। আজকে কিন্তু আমি আমার শিটের অঙ্ক পিডিএফ কপির সাথে মিলবে না। আমরা যে অঙ্কগুলো এখন আলোচনা করব আমার ক্লাসের সুবিধার জন্য আমি এই এক অঙ্কের উপরে সব অঙ্ক বলবো। তাহলে আবার দেখি, যা 3-1 বিন্দুগামী, বিন্দুগামী, আরেকটা অঙ্ক নিলাম 3-1 বিন্দুগামী। কমপ্লিট। প্রশ্নটা আগের মতো আবার একটু খেয়াল করিনি। প্রশ্নের শুরুতে লেখা আছে 2টি রেখার স্যাদিবিন্দুগামী সরলরেখা বের করে যা 3-1 বিন্দুগামী। তা আমি এই পর্যন্ত চলে আসব, প্রথম রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা, এই পর্যন্ত চলে আসবে। যেহেতু রেখাটি আমি একটা নির্দিষ্ট বিন্দু দিয়েছি মূল বিন্দুর জায়গায়, আমি এখন ওই 3-1 বিন্দুটা লিখব। যেহেতু 3-1 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 3 হয়ে যাবে, এই যে এক্সের জায়গায় 3 বসাইলাম, ওয়াই জায়গায় এখানে যেহেতু 1 দিয়েছি 1 হয়ে যাবে। এরপর আমি সরল করলে এখানে একটা কে এর মান চলে আসবে। কে এর মান যে মানটা আসবে, এই মানটা আমি আবার ওই উপরে একে বসিয়ে দিলে আমি কাঙ্ক্ষিত সরলরেখাটা পেয়ে যাব। তাহলে আমি এই অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক আলোচনা করব, আমার সময় বেঁচে গেল। আমি কিন্তু এরকম অঙ্ক তোমাদের কিছু অঙ্ক করে দিয়েছি, কিছু অঙ্ক আমার পিডিএফ কপিতে বাড়ি কাজ দিয়েছি। আরেকটা অঙ্ক ধরি বলি, যা ধর একটা প্রশ্ন দিলাম 2-1 এবং -3-2 এ মধ্যবিন্দুগামী। কথাটা বুঝি নাও যে 2 রেখা স্যাদিবিন্দুগামী সরলরেখা সমীকরণ, উপরের জায়গাটা আমি আগের মতো রেখেছি, যা এত এবং এত এর মধ্যবিন্দুগামী। কথাটা কি বোঝা যায়? হ্যাঁ, আবার বলছি, 2টি রেখার স্যাদিবিন্দুগামী রেখা সমীকরণ বের করো যা আরও আলাদা 2টা বিন্দু দিয়েছি, এই 2টার মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে আমি এখানে কি করব, আমি প্রথমে এই 2টার মধ্যবিন্দু বের করে নিব। ওই মধ্যবিন্দু এখানে লিখব, এই 2 নং রেখাটি ওই মধ্যবিন্দুগামী, অর্থাৎ ওই বিন্দুটা দিয়ে আমি সিদ্ধ। মধ্যবিন্দু তো আমরা বের করতে পারি।
ঠিক আছে, আমি এই অঙ্কটা আর আলোচনা আনলাম না, তোমরা নিজেরা দেখে নিও। তারপরে যা এত রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল। আরেকটা অঙ্ক যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আমি আগে আমার ধারাবাহিক ক্লাসে এই কথাটা বলেছিলাম, এক্স অক্ষের সমান্তরাল রেখা হলো ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। আর এখানে আমি পাশে আরেকটা সূত্র লিখে দিয়েছি, যদি কোনো সরলরেখা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এ আকৃতির হয়, রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে যদি এক্সের সহগ এ ইকুয়াল টু 0। এই লেখাটা আমি আগেও একবার লেখাইছি, তোমাদের সূত্র আলোচনার মধ্যে আগেও একবার বলেছি। এক্স অক্ষের সমান্তরাল হলে এ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের সহগ 0, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ধ্রুবক থাকবে। এক্স অক্ষের সমান্তরাল রেখার বৈশিষ্ট্য হলো এক্সের সহগ 0। তাহলে আমি যেহেতু নতুন এই প্রশ্নতে বললাম এত রেখা ছেদবিন্দুগামী রেখা, তাই আমি প্রথমে আগের মতো লেখাটা লিখে ফেলবো, লিখে এই পর্যন্ত আসবো, যে এই জায়গাটা আমি বারবার আর লিখতে হচ্ছে না, আমার সময় বেঁচে যাচ্ছে। তাহলে দুই রেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। প্রথম রেখার যোগ কে ইন্টু দ্বিতীয় রেখা, আমি একটু আদর্শ আকারে সাজাই নিলাম। যেহেতু রেখাটি, আমি এখন নতুন প্রশ্নের মধ্যে বলছি, যেহেতু রেখাটি এক্স অক্ষ সমান্তরাল, যেহেতু রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ আমি বলবো অর্থাৎ ওয়াই এক্সের সহগ 0, তাই সমান্তরাল, তাই আমি লিখব ওয়াই সহগ এক্সের সহগ 0। ওই যে পাশের সূত্র থেকে যে এ ইকুয়াল টু 0 মানে এক্সের সহগ 0। তাহলে যেহেতু রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, তাই এক্সের সহগ 0, অর্থাৎ আমি লিখব 7 প্লাস 5k ইকুয়াল টু 0। এখান থেকে আমি কে এর মান যেটা পাবো, ওই কে এর মানটা আমি যদি আমার 1 নংয়ে বসিয়ে দিই, আমি আমার কাঙ্ক্ষিত সরলরেখাটা পেয়ে যাব। আমি কিন্তু এই অঙ্কটা আমার শিটে ভিন্ন আরেকটা অঙ্ক আমি কমপ্লিট তোমাদের করে দিব পিডিএফ কপিতে। তোমরা পিডিএফ কপি থেকে অঙ্কটা করো, ভিডিও থেকে অঙ্কটা জাস্ট বুঝিয়ে নিবে। ভিডিও কপি থেকে আজকে কোনো অঙ্ক নোট করার দরকার নেই, ভিডিও থেকে শুধু অঙ্কটা বুঝে নিবা আর পিডিএফ কপি থেকে নোটটা করবে। এবারে যদি আমি প্রশ্নটা চেঞ্জ করি, এক্স অক্ষের সমান্তরাল না বলি যদি বলি ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমার এখানে ওয়াই অক্ষের সমান্তরাল হলে আমি ডান পাশে যে সূত্র লিখেছি, ওয়াই অক্ষের সমান্তরাল বি ইকুয়াল টু 0, অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ওয়াই সহগ বি যদি 0 হয় তাহলে রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। এই সূত্রটাও আমি আগে লেখাইছি। তাহলে আমরা মুখস্থ রাখবো, ওয়াই অক্ষের সমান্তরাল হলে একটি সরলরেখার বৈশিষ্ট্য হলো ওয়াই সহগ 0। ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু আমি নতুন প্রশ্নের মধ্যে বলছি, তাহলে আমি লিখব রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, তাই আমি লিখব ওয়াই সহগ 0, ওয়াই সহগ 0। তাহলে ওয়াই সহগ এখানে আছে 13 মাইনাস 8k, 13 মাইনাস 8k ইকুয়াল টু 0। অতএব আমরা কে ইকুয়াল টু পাবো, নতুন করে যে মানটা পাবো 13/8। এই কে এর মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিলে আমি নতুন অঙ্কটা পেয়ে যাব। তাহলে আমি এর মধ্যে আমি 6টা অঙ্ক আলোচনা করে ফেলছি। এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী, দুই বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যায়। তাহলে আমি এখানে এই অঙ্কের মধ্যে আমি বলবো, আমি যে প্রশ্নমালাটা এখন করতেছি, এই প্রশ্নমালাটা হলো পাঠ্য বইয়ের হিসাবে এখানে হলো 2.6 প্রশ্নমালা। এই 3.6 প্রশ্নমালাতে এই সূত্রের অঙ্ক, দুই রেখা ছেদবিন্দুগামীর অঙ্ক আমার মনে হয় কম হলো 20 থেকে 30টা হবে। আমি গণি নেই, 30-এর কম হওয়ার কথা না। তাহলে এই অঙ্কগুলো আজকে এক ক্লাসে শেষ করার সুযোগ হচ্ছে, আমি শুধু সংক্ষেপে বলে যাওয়ার কারণে। তোমরা পিডিএফ কপি থেকে আশা করি কোনো অসুবিধায় পড়বে না। এবার আমি প্রশ্নটা আরেকটু যোগ দিচ্ছি। এবার ঢাল দিয়ে আমি কয়েকটা প্রশ্ন করব। এবার ধরো দুই রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা প্রথম রেখার সাথে লম্ব। আমি ঠিক এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পিডিএফ করে দিয়েছি, যা প্রথম রেখার সাথে লম্ব। আমি যদি খেয়াল করি, আমি এখন যেহেতু লম্ব বলছি, আমাদের দুইটি রেখা লম্ব হওয়া শর্ত তাদের ঢালদের গুণফল -1। আমি এখানে এটা লিখেই রেখেছি, দুইটি রেখার ঢাল m1 ও m2 এবং তারা লম্ব হইলে ঢালদের গুণফল -1। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। সমান্তরাল হলে তাদের ঢালদের সমান। আর ঢাল বের করার আমরা সংজ্ঞা একটা জানি, একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যে ধনাত্মক কোণ থিটা তৈরি করে তার tan থিটা হলো উক্ত রেখার ঢাল। আর সরলরেখা জানা থাকলে ঢালের সূত্র হলো -a/b। এই
ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার ঢাল হলো a বাই b। তাহলে আমরা এই সূত্রগুলো এখন সাহায্য নিব। তাহলে আমরা এই নতুন প্রশ্নটা আবার একটু মনোযোগ দিয়ে শুনি। দুইটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা প্রথম রেখার সাথে লম্ব। তা আমি যে রেখাটা এখন পেয়েছি এইটা একটা নাম্বার দিয়েছি আমি 2, আমি লিখি 2 নং রেখার ঢাল, একটা নাম দিয়ে দিই তোর M1। ঢালের সূত্র হলো মাইনাস এক্সের শক ডিভাইডেড বাই ওয়াই শক, 7 প্লাস 5k ডিভাইডেড বাই 13 মাইনাস 8k। অর্থাৎ আমি এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার ঢালের যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার করলাম, ঢাল ইকুয়াল টু মাইনাস এ বাই বি, অর্থাৎ মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, আমি এটা রেখে দিলাম। আর যেহেতু বলছে প্রথম রেখা হলো প্রশ্নে যেটা প্রথম রেখা আছে, প্রথম রেখা অর্থাৎ 7x প্লাস 13y মাইনাস 87 এত রেখার ঢাল আমি বের করব। তাহলে প্রশ্নে যে রেখাটা দেওয়া আছে এই ঢালটা হলো মাইনাস এক্সের শক হলো 7, ওয়াই শক হলো 13। এবার আমার কেন আমি ঢাল বের করতে গেলাম, যেহেতু প্রশ্নের শর্ত ছিল প্রথম দুইটি রেখা ছেদবিন্দুকে আমি আরেকটি রেখা বের করি যা প্রথম রেখার সাথে লম্ব। তাহলে প্রথম রেখা আমি যদি প্রথম রেখা খেয়াল করি, প্রথম রেখা ঢালও বের করলাম আর দুই রেখা ছেদবিন্দুকে আমি রেখা ঢালও বের করলাম। প্রশ্ন শর্ত অনুযায়ী ঢালদের গুণফল -1। তাহলে আমি লিখব প্রশ্ন মতে লিখব ঢালদের গুণফল -1, M1 ইকুয়াল টু -1। এবার M1 এর মানটা এখানে বসাই দিব, এখানে -7 প্লাস 5k ডিভাইডেড বাই 13 মাইনাস 8k, এটা ইন্টু M2 হলো -7 বাই 13 ইকুয়াল টু -1। আমি যদি এখন সরল করি এটা কে এর একটা সমীকরণ আসবে, এই সরল থেকে আমরা কে এর মান পেয়ে যাব, এই কে এর মানটা এনে আমরা ওই একই বসিয়ে দিব। তাহলে আমার সব অঙ্কের মধ্যে শেষের দিকে কে এর মান বের করার জন্য এক এক অঙ্কে এক এক শর্ত থাকতেছে, আমরা ওই শর্তটা ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমি আরেকটা অঙ্ক করি। এবার একটা নতুন ভিন্ন একটা রেখা দিয়ে দিই যা 3x মাইনাস 5y প্লাস 1 রেখার সাথে সমান্তরাল। এবার দিয়ে এলাম সমান্তরাল দিয়ে একটা অঙ্ক। আমি কিন্তু লম্বের উপর একটা অঙ্ক করে দিয়েছি, সমান্তরালের উপর একটা অঙ্ক করে দিয়েছি, যেটা তোমরা আমার নোট দেখে পাবে। তাহলে আমার এখানে এখন যে নতুন প্রশ্নটা আবার একটু প্রশ্নটা আমরা মিলেই নিই। আমি বলছি প্রথম দুই রেখা ছেদবিন্দুকে আমি রেখা বের করো যা এই রেখার সাথে সমান্তরাল। তা আগের মতো এই জায়গাটা ঠিক থাকবে, যেহেতু সমান্তরাল আমি এই কে দিয়ে যে রেখাটা এটা ঢাল বের করলাম, আর যার সাথে সমান্তরাল বললাম নতুন এখানে ওই রেখার ঢাল বের করবো। এখানে 3x মাইনাস 5y প্লাস 1 এত রেখার ঢাল বের করব। এটা একটা নাম দিয়ে দিই M2, মাইনাস এক্সের সহগ হলো এখানে 3 আর ওয়াই সহগ হলো -5। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন শর্তে বলছে ওই দুই রেখা ছেদবিন্দুকে আমি রেখাটি এখানে প্রশ্নে নতুন যে রেখাটা এই রেখার সাথে কি লম্ব আর সমান্তরাল, তো সমান্তরাল হলে ঢাল দ্বয় সমান হয়। তাহলে আমি লিখব প্রশ্ন মতে এই ঢাল দুটি সমান, প্রশ্ন মতে -7 প্লাস 5k ডিভাইডেড বাই 13 মাইনাস 8k ইকুয়াল টু, এখানে মাইনাসের প্লাস হয়ে যাবে 3/5, অর্থাৎ ঢাল দুটি সমান। এখন এই শর্তটা ব্যবহার করার পর M1 ইকুয়াল টু M2 ব্যবহার করার পর আমি যে কে এর সমীকরণ পেয়েছি, এই কে এর সমীকরণ থেকে আমি যে কে এর মান পাবো ওই কে এর মানটা নিয়ে আমরা একই বসিয়ে দিব। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল। তো লম্বের একটা করলাম, সমান্তরালের একটা করলাম। আমি নতুন আরেকটা প্রশ্ন দিয়ে দিই। যদি বলে রে যাহা এক্স অক্ষের সাথে ধনাত্মক 45 ডিগ্রি কোণ তৈরি করে, একটু খেয়াল করবো কোণ তৈরি করে। তাহলে এক্স অক্ষের সাথে ধনাত্মক 45, অর্থাৎ আমার যে সূত্র আমি যে ঢালের যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে আমার ঢালের সংজ্ঞাতে বলা ছিল tan থিটা ধনাত্মক হইতে হবে। তা আমি যদি এখন খেয়াল করি, আমি যে প্রশ্নটা এখন নতুন করে লিখলাম, প্রশ্ন মতো আমি যে ঢালটা বের করছি এখানে যে দুই রেখা ছেদবিন্দুকে আমি রেখা যে ঢালটা বের করছি প্রশ্ন শর্ত মতে এই ঢালটা আমি দিয়ে দিছি। প্রশ্ন মতে এই tan 45ই হলো এখানে m, আমি যে এমটা এখানে বের করলাম। তাহলে এম এর মানটা বসাই দিব, -7 প্লাস 5k ডিভাইডেড বাই 13 মাইনাস 8k ইকুয়াল টু 1, tan 45 মান হলো 1। এখানে
ধনাত্মক শব্দটা যদি কেটে দিই, আমি কিন্তু আজকে আলোচনাটা কেউ যদি মনে করো আমার পিডিএফ কপি থেকে নোট করবে না, তোমরা আমার এই আলোচনার উপরে যে অঙ্কগুলো চলতেছে একটা অঙ্কের উপরে তোমরা 13-14টা অঙ্ক হয়ে যাচ্ছে, এই 13-14টা অঙ্ক আলাদা আলাদা নোট করতে পারো, তাহলে তোমার আমার পিডিএফ কপি থেকে নোট করার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমি এখানে এক্স অক্ষের সাথে ধনাত্মক পরিবেগ কোণ তৈরি করি, এই কথাটা যদি বাদ দিয়ে দিই, এই ধনাত্মক শব্দটা যদি বাদ দিয়ে দিই, যদি বলি এক্স অক্ষের সাথে পরিবেগ কোণ তৈরি করে, তাহলে কিন্তু আমার প্রশ্ন বেদার হয়ে যাবে। কারণ আমি এখন যদি এক্স অক্ষের সাথে পরিবেগ নির্দিষ্ট না করে দিই, আমি একটু চিত্র দিয়ে বলতেছি কথাটা। এক্স অক্ষের সাথে পরিবেগ আমি ধনাত্মক শব্দটা ব্যবহার না করি, তাহলে এটা এইভাবে এই পরিবেগটা এখানে হবে, অথবা রেখাটা এই পাশেও থাকতে পারে, রেখাটা এইভাবেও পরিবেগ কোণ তৈরি করতে পারে। তাহলে আমি যদি দেখি এই রেখা, আমি চিত্র দেখিয়ে দেখব, এই রেখার ঢাল, এই বাম পাশের ঢালটা হলো tan 45, এই tan 45 এখানে হলো 1, আর ডান পাশে ঢাল কিন্তু 45 না, এখানে ঢাল হবে tan 135, কারণ এই 45 থেকে 180 বিয়োগ করে যে কোণটা আসে এই কোণটা হলো ঢালের কোণ 135 ডিগ্রি, তাহলে ঢালের কোণ হবে 135 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু 45, কিন্তু অ্যাকচুয়াল ঢালের কোণ 135, তাই এখানে -1। কথাটা আবার বলছি, যদি বলে একটি সরলরেখা এক্স অক্ষের সাথে 45, ধনাত্মকও বলে নেই, ডান বা কোন পাশের 45 কোণ তৈরি কোনো স্পষ্টতা নাই, সেক্ষেত্রে আমরা করব কি, 45 বলতে আমরা এটাও বুঝতে পারি, এটাও বুঝতে পারি। যদি রেখাটা এইভাবে 45 কোণ তৈরি করে, তাহলে ধনাত্মক কোণ এখানে সরাসরি 45, tan 45 হলো 1। আর যদি এটা এইভাবে কোণ তৈরি করে 45, তাহলে ঢালের কোণ কিন্তু এই 45 নয়, ওইটা ঢাল ধনাত্মক কোণ যে থিটা বাইরে, তাহলে বাইরের কোণটা হবে 180 - 45 অর্থাৎ 135, তাহলে এই ক্ষেত্রে ঢাল tan 135 ডিগ্রি মানে হলো -1। তাহলে যদি কোনো প্রশ্নের মধ্যে বলে যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে 45 কোণ তৈরি করে, তাহলে অবশ্যই আমি বলবো ঢাল = +-1, প্রশ্ন মতে লিখবো ঢাল +1, একবারে লিখে দিব +1। আর যদি কেউ ব্যাখ্যা করতে চাও, অঙ্কের পাশে আমি যেভাবে চিত্র দিয়েছি এভাবে ব্যাখ্যা করে নিতে পারো। এবারে 7 + 5k ডিভাইডেড বাই 13 - 8k = +-1। এবার প্লাস চিহ্ন নিয়ে সরল করলে আমি একটা কে এর মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে সরল করলে আমি আরেকটা কে এর মান পাবো। এই কে এর মান এখানে দুইটা হওয়ার কারণে অ্যান্সারও দুইটা হয়ে যাবে। তাহলে আমি দুইটা প্রশ্ন পাশাপাশি আলোচনা করছি, একটা হলো এক্স অক্ষের সাথে 45, আর একটা বলছি এক্স অক্ষের সাথে ধনাত্মক 45। তাহলে দুইটা অনেক পার্থক্য। ধনাত্মক 45 বলতে ঢাল নির্দিষ্ট করে দেওয়া আছে, আর যদি শুধু 45 বলে বুঝতে হবে ঢালটা নির্দিষ্ট করা নাই, এক্ষেত্রে অ্যান্সার দুইটা হবে। পাঠ্য বইতে এই ধরনের অঙ্ক কিছু ভুল পাওয়া যায়, আমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটা দেখব। এবার আমি এই লেখাটা আমি এখানে নিচে লিখে দিচ্ছি, উভয় অক্ষের সাথে সমান সমান কোণ অথবা এক্স অক্ষের সাথে 45 কোণ তৈরি করিলে ঢাল = +-। এখানে এই এক্স অক্ষের সাথে 45 এটা যেমন বলতে পারে, আরেকভাবে বলতে পারে উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। একটি সরল রেখা উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে, এই কথাও বলতে পারে। যদি কোনো অঙ্কে এই কথা বলা থাকে একটি সরলরেখা উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে, তাহলে অবশ্যই আমার এইটাও 45, এইটাও সমান সমান কোণ তৈরি করার কারণে একই অঙ্ক। তাহলে এক্স অক্ষের সাথে 45 কোণ তৈরি করা আর উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করা একই অঙ্ক, আমরা এই অঙ্কটাই একই অঙ্ক। কথাটা আবার বলছি, একই অঙ্ক কোণটা এই মাত্র যে অঙ্কটা করলাম, এই কথা না বলে কি বলতে পারে, উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করবে, সমান সমান কোণ তৈরি করে উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে। এই কথা যদি বলে তাহলে আমরা বুঝে নেব এই এখন যে বোর্ডে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা। সেই ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো ঢাল = উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করলে ঢাল = +-1, যেটা আমি ডান পাশে সূত্র হিসাবে একটু লিখে দিয়েছি। তাহলে আবার এই অঙ্কের মধ্যে আমি একসাথে দুটো অঙ্ক বলে ফেললাম, উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করা আর এক্স অক্ষের সাথে 45 কোণ তৈরি করা একই অঙ্ক। আমি আমার পিডিএফ কপিতে এইভাবে অঙ্কটা আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি ঢাল সম্পর্কিত পরপর আমি অনেকগুলো অঙ্ক বললাম। একটা বলছিলাম কি এক্স অক্ষের সাথে ধনাত্মক 45, আরেকটা বলছিলাম কি এক্স অক্ষের সাথে 45, আরেকটা বলছিলাম কি উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে, আরেকটা কি বলছিলাম একটি রেখার সাথে লম্ব, আরেকটা কি বলছিলাম একটি রেখার সাথে সমান্তরাল। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমি ঢালের সাহায্য নিয়েছি। এবার আমি আরেকটা অঙ্ক যাচ্ছি এই অঙ্কটার ভিতরেই, যা উভয় অক্ষ হইতে
সমমানের সমান অংশ ছেদ করে, সমান অংশ ছেদ করে, অংশ ছেদ করে। কথাটা আমরা খেয়াল করব, উভয় অক্ষ হইতে সমমানের সমান অংশ ছেদ করে। তাহলে উভয় অক্ষ হইতে ছেদ করে আমাদের মনে আছে আমরা দ্বিশতক সরলরেখার কথা যে বলেছিলাম, আমি কথাটা একটু ডান পাশে লিখে মনে করাই দিচ্ছি। উভয় অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে এই সরলরেখাটা আমরা আরেকটু মনে করাই দিচ্ছি। x/a y/b = 1। মনে আছে এই সরলরেখার কথা? এখানে x অক্ষকে ও y অক্ষকে ছেদ করে আমরা জানি এই বিন্দুটা হলো a0 আর এই বিন্দুটা হলো 0b। এই জায়গাটা হলো a, এই জায়গাটা আমরা এটার উপরে একটা ফুল ক্লাস করেছিলাম। উভয় অক্ষ হইতে দ্বিছেদক রেখার কথা বলতেছি আর কি, দ্বিছেদক সরলরেখা আমরা এটার উপরে কাজ করেছি আগে। সরলরেখার এই দ্বিছেদক রেখার কথা এখানে বলা হয়েছে। অবস্থার আবার একটু খেয়াল করি, এই দুই রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা উভয় অক্ষ হইতে সমমানের সমান অংশ ছেদ করে। তা আমি যেহেতু এটা ছেদ করে আমি দুই রেখা ছেদবিন্দুগামী রেখা আগের মতো যাব। প্রথম রেখার যোগকে ইন্টু দ্বিতীয় রেখা, আদর্শ আকার সাধারণের জন্য আমি আরেকটু নিচে নামতেছি। 7 + 5k x 13 - 8k × y, ধ্রুবকটা ডান পাশে পাঠিয়ে দিলাম 87 - 7k। এবার আমি 87 + 7k দিয়ে ভাগ করব দ্বিছেদক আকার আনার জন্য। 87 - 7k আর ডিভাইডেড বাই 7 + 5k। যেহেতু এটা উভয় অক্ষকে ছেদ করে তাই এই 87 - 7k এটা নট ইকুয়াল টু 0 মনে রাখবো, তাই এটা দিয়ে ভাগ করা যায়। y এর নিচে ঠিক একইভাবে 87 - 7k ডিভাইডেড বাই 13 - 8k = 1। আমি দ্বিছেদক আকারে নিয়ে গেলাম। ওই ডান পাশে যে সূত্রটার কথা বলছি, x অক্ষের ছেদক y অক্ষের ছেদক আমরা নিয়ে আসলাম। এই হলো আমার x অক্ষের ছেদক, এই হলো আমার y অক্ষের ছেদক আমি নিয়ে আসলাম। দ্বিছেদক রেখা মনে করি, দেখো আমরা এই ধরনের কাজ আগেও করেছি। x/ধ্রুবক যোগ y/ধ্রুবক = 1। ডান পাশে যদি 1 করি এই সরলরেখার নাম হলো দ্বিছেদক রেখা। এখন আমি যে অঙ্কটা করতেছি এরা বলছে উভয় অক্ষ হইতে সমমানের সমান অংশ ছেদ করে। তাহলে আমি লিখব প্রশ্ন মতে এই দুইটা সমান। 87 - 7k ডিভাইডেড বাই 7 + 5k। তোমরা কিন্তু আজকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওটা দেখার পর তোমরা বাড়ির কাজগুলো করলে আশা করি সব বাড়ির কাজ একসাথে করতে পারবা। তাই ভিডিওর মধ্যে আমি যত রকম অঙ্ক আছে আজকে আমি বললাম না, প্রায় 30-এর কাছাকাছি অঙ্ক আজকে আলোচনার মধ্যে আসতেছে। তোমরা সবগুলো অঙ্ক নিজে নিজেই পারবে। তাই আমি বলছি উভয় অক্ষ হইতে সমান অংশ, অর্থাৎ এখানে x-এর ছেদক হলো a, y অক্ষের ছেদক হলো b, a আর b সমান হবে। এখানে আমরা উভয় দিকে সরল করলে উপরের সংখ্যাটা বাদ দিয়ে দিব, যেহেতু এটা কমন নট ইকুয়াল টু 0। তারপর সরল করলে আমরা k এর মানটা পেয়ে যাব। ওই k এর মানটাই আমার উপরে একে বসিয়ে দিলে রেজাল্ট চলে আসবে। এই অঙ্কটার মধ্যে যদি বলে উভয় অক্ষ হইতে সমান সংখ্যামানের অংশ ছেদ, উভয় অক্ষ হইতে সমান সংখ্যামান, আমি প্রশ্ন চেঞ্জ করে ফেলতেছি, উভয় অক্ষ হইতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে, খুব ইম্পর্টেন্ট তথ্য। সমান সংখ্যামান এই কথাটার অর্থ কী? একটু আগে ছিল উভয় অক্ষ হইতে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে, আর এখন বললাম উভয় অক্ষ হইতে সমান সংখ্যামান। সমান সংখ্যামান যখন বলবে তোমরা মনে রাখতে হবে এখানে যেমন a এবং b দুইটা সমান হয়ে যেতে আমরা a = a বলতে পারি, এখানে এটাও a হয়ে যাবে, তাই না? দুইটা সমান যদি একই চিহ্ন বলে এটাও এটা, যদি বলে বিপরীত চিহ্ন একটা এটা মানে, যদি বলে সমান সংখ্যামান তাহলে পরম মান, এরকম পরম মান হবে। সমান সংখ্যামান মানে পরম মান, অর্থাৎ এখানে উভয় দিকে পরম মান চিহ্ন ব্যবহার করিতে হবে। কথাটা আবার বলছি, যদি প্রশ্নে বলে উভয় অক্ষ হইতে সমান সংখ্যামানের অংশ মানে সমান, যেমন 5-এর সাথে -5 কিন্তু সমান হলো সংখ্যামানের সমান, কিন্তু 5-এর সাথে -5 সমান না, সংখ্যামান সমান। যখন বলবে সংখ্যামান সমান তখন অবশ্যই পরম মান ব্যবহার করিতে হইবে। পরম মান, এই জন্য আমি সংখ্যামান বোঝানোর জন্য পরম মান ব্যবহার করেছি। এবার এখন যদি আমরা উভয় দিকে পরম মান উঠেই দিই তাহলে আমার আসবে ডান পাশে একটা প্লাস মাইনাস দিলেই হবে। উভয় দিকে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, যে কোনো একদিকে প্লাস মাইনাস দিলেই হবে। আমি ডান পাশে প্লাস মাইনাস দিব, আর উপরেটা নট শূন্য বলে উপরেটা বাদ হয়ে যাবে। এখন প্লাস চিহ্ন নিয়ে সরল করলে কে এর একটা মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে সরল করলে আমরা কে এর আরেকটা মান পাবো। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল।
দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখা সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষ হইতে সমান সংখ্যামান অংশ ছেদ করে। আগেটা ছিল উভয় অক্ষ হইতে সমান অংশ ছেদ করে। এরপরে আমি এই যে অঙ্ক, এতগুলো অঙ্ক আলোচনা করলাম, আমি যদি একটু খেয়াল করব, প্রত্যেকেই আমি প্রশ্নটা উল্টেই দিলাম, খুব খেয়াল করব। এটা হলো প্রশ্ন, নিচের লাইনটা আমরা বোর্ডের দিকে খেয়াল করি, বোর্ডের দিকে খেয়াল করি। এই যে দুই রেখা ছেদবিন্দু কবি, এটা হলো প্রশ্ন। বলে দিল এই রেখাটি কে যে কোনো মানের জন্য দুইটি রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ওই দুই রেখার ছেদবিন্দু বের করো। কথাটা খুব খেয়াল করব। আমার পিডিএফ কপিতে প্রশ্নটা সলিউশন সহ আছে। আমি শুধু সময় বাঁচানোর জন্য এই অঙ্ক দিয়ে প্রশ্নটা বলে দিব যে এই রেখাটি, আমি যে রেখাটা পেয়েছি কোত্থেকে পেয়েছি, এই দুই রেখা থেকে না। এখন তোমাকে এই দুইটা রেখা দিল না, দিল এইটা। প্রশ্নটা বলে দিল কে যে কোনো মানের জন্য এই রেখাটি দুইটি রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ওই দুই রেখার ছেদবিন্দু বের করো। অর্থাৎ প্রশ্নটা উল্টেই দিলাম। এক্ষেত্রে তাহলে এটা হলো আমার দেওয়া তথ্য। এই দেওয়া তথ্য থেকে আমি এই লাইনে আসব, কে এটা নিয়ে কমন নিব। এই দেওয়া তথ্য থেকে আমি এই দুইটা সমীকরণ পৃথক করব সূত্রের উল্টা দিকে। তাহলে আমরা এটা যদি ফার্স্ট লাইন হয় অঙ্কের, এটা হবে সেকেন্ড লাইন, এটা হবে আমার থার্ড লাইন। তখন আমি বলবো এই রেখাটা এই এত এবং এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তখন এই দুই সরলরেখার ছেদবিন্দু বের করে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। আজকে আলোচনা এটা হলো আমার আজকে শেষ অঙ্ক। এই অঙ্কটা দিয়ে আমি আমার পিডিএফ কপিতে শেষ অঙ্কটা করেছি। তাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আলোচনা হলো। অল্প সময়ের মধ্যে অনেক অঙ্ক, এরকম ক্লাস সাধারণত আমি আমার সিস্টেমের কারণে আমি অল্প সময়ের মধ্যে অনেক অঙ্ক আলোচনা করে ফেলছি। তাই আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ভিডিওটা খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে দেখব, টেনে টেনে দেখব না। প্রত্যেকটা লাইনে সুন্দর সুন্দর কথা আসছে, আমরা প্রত্যেকটা কথা সুন্দর করে শুনবো। তারপরে আমরা পিডিএফ কপি থেকে দেখে দেখে নোট করব। বোর্ডে যে অঙ্কটা বুঝেছি, এই অঙ্কটা নির্দিষ্ট অঙ্ক, একটা অঙ্কের উপরে তোমরা অঙ্ক না করে ভ্যারাইটিস অঙ্কের উপর অঙ্ক করবা। আমি প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার আজকে তোমাদেরকে অঙ্কের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। অঙ্ক হলো না হলো তোমরা বুঝতে পারবে, আর না হলে তো আমাদের জুম ক্লাস তো আছেই, আমরা জুম ক্লাসে সেটা আলোচনা করে দিব। ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি। আজকের মতো আমি আমার কাজ এখানে শেষ করতেছি। তো তোমরা প্রত্যেকেই বাসায় থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এই দোয়া রইল।